সালাম আলাইকুম। আজকে আমরা চলে আসলাম খুবই সুন্দর একটা চমৎকার সৃজনশীল নিয়ে। যে চমৎকার এই জন্যই বলছি কারণ এখানে যে কয়েকটা প্রশ্ন আমি সেট করেছি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা আসার মতো প্রশ্ন, বুঝছো? এবং এই প্রশ্নগুলো হলো থিওরিটিক্যাল নাই, ম্যাক্সিমামই হচ্ছে যে এখানকার ছয়টার মধ্যে চারটা প্রশ্ন হলো কোডিং ভিত্তিক। তো চলো তাহলে শুরু করা যায়। তো এখানে দেখো, 2 নম্বর সৃজনশীলে বলা হয়েছে দৃশ্যকল্প একে দুই বন্ধু আছে, ধরো নাও এক্স আর ওয়াই দুই বন্ধু। তারা হলো দ্রুত একটা ওয়েব পেজ আছে তাদের, সেই ওয়েব পেজটা হলো ওয়েবসাইট আছে, সেটা দ্রুত ব্রাউজ করা যায়। তো সেই ওয়েবসাইটটা নতুন সংশোধন করা, নতুন কিছু যদি তুমি যুক্ত করতে চাও তাহলে সেখানে হলো সহজে করতে পারবে না, অথবা করতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য কি হয় যে এই বিভিন্ন কাস্টমার যারা রয়েছে অথবা যারা ব্রাউজ করে তারা ওই ওয়েব পেজে ঢুকে তারা স্যাটিসফাইড হয় না, ঠিক আছে? এবং তারা কি করতে যাচ্ছে, সেই জন্য নতুন করে আপডেট করতে যাচ্ছে। ওকে, নতুন করে সেই ওয়েবসাইটটা আপডেট করতে যাচ্ছে। এখানে আরেকটা কথা বলে দিই, এখানে উদ্দীপক আরেকটা সাজেশনে তোমরা দেখবে আরেকটা কথা বলা রয়েছে যে এখানে তাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে নতুন কোনো তথ্য যুক্ত করা সময় সাপেক্ষ, এবং এর পাশাপাশি কেউ যদি কোনো কমেন্ট করে বা মতামত মতামত দিতে চায় তাহলে সেই মতামত দেওয়ার কোনো অপশন এখানে কিন্তু নাই, ঠিক আছে? মানে এক কথায় তারা যে ওয়েবসাইটটা ব্যবহার করে সেখানে মতামত দেওয়ার কোনো অপশন নাই। সময় সাপেক্ষ হচ্ছে যে নতুন কোনো কিছু সংযুক্ত করা, আর হলো হচ্ছে যে দ্রুত ব্রাউজ করা যায়। তো এই সকল জিনিসগুলো হচ্ছে যে সবগুলাই যে কাঠামোর সাথে, মানে এক কথা হচ্ছে সাধারণত বা বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে, কাঠামো না দুই ধরনের হয়ে থাকে। তো যে ধরনের সাথে হচ্ছে এটা ম্যাচ হচ্ছে সেটার নাম হলো স্ট্যাটিক ওয়েবসাইট। ওয়েবসাইট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো স্ট্যাটিক আর একটা হলো ডাইনামিক। তো স্ট্যাটিক কাঠামো কি? স্ট্যাটিক কাঠামো তৈরি করার পরে সাধারণত পরিবর্তন করা যায় না, পরিবর্তন করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়, জটিল হয়। তারপরে এর সাথে কোনো ডেটাবেস থাকে না, তাই ইউজার কোনো হচ্ছে যে ইনপুট দিতে পারে না, কোনো কমেন্ট করতে পারে না। তারপর হচ্ছে ইউজার আইডি, লগ ইন, পাসওয়ার্ড এগুলো কোনো কিছু এখানে থাকে না, যা শুধুমাত্র একটা শো অপশন থাকে, মানে এখানে ব্রাউজার স্যাটিসফাইড হয় না। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা যে যে এই স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো ডেটাবেস থাকে না, ঠিক আছে? আর ডাইনামিক ওয়েবসাইটে কি হবে, তাহলে ডেটাবেস থাকবে, ইউজার স্যাটিসফাইড হবে, ইউজার কমেন্ট করতে পারবে, ইউজার হচ্ছে যে লগ ইন করতে পারবে, ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো দিতে পারবে, এই সকল জিনিসগুলো। এখন দেখো দৃশ্যকল্প 2 কি বলা হয়েছে। দৃশ্যকল্প 2 বলা হয়েছে যে এখানে একটা পিকচার, এখানে একটা মানে টেবিল, এই দুইটা টেবিল আছে, দুইটা টেবিল আমাদের জাস্ট খালি শো আপ করেছে। তো আমি যদি একটু টেবিল দুটি অ্যানালাইসিস করি তাহলে তোমাদের একটু নিচের দিকে করতে সহজ হবে। তো দেখো, প্রথম যে টেবিলটা আছে টেবিলের নাম দেওয়া আছে টেবিল 1, এবং এখানে আইডি আছে, অর্গানাইজেশন, পিকচার আছে। এখন এখানে কি আছে, একটা পিকচার সেট করা আছে, পিকচার নাম হলো org.jpg। এবং এখানে দেখো দুইটা মান দেওয়া আছে গুণ আকারে। আসলে এটা হলো তাদের সাইজ দেওয়া আছে, মানে ছবিটা সাইজ। এটা হলো ওয়াইড আর এটা হলো হাইট। তাহলে প্রথমটা হলো ওয়াইড, WIDTH ওয়াইড, তারপরে HEIGHT হাইট। ওকে, এবং এখানে দেখো যে তাদের আইডি দেওয়া আছে, এগুলো হলো এক একটা ডেটা। এটা হচ্ছে একটা হেড, এটা হচ্ছে একটা হেড। তো হেডের আগে শুরু করতে হয় টিএইচ দিয়ে, শেষ করতে হবে /th দিয়ে, একইভাবে এটাও। এখানে চলে আসো। এখন এখানে 2 নম্বর টেবিলে কি বলা হয়েছে যে এখানে স্টুডেন্ট নেম নামে একটা হেড আছে, তারপরে কম্পালসরি নামে একটা হেড আছে, অপশনাল নামে আর একটা হেড আছে। তো কম্পালসরিটা মোটামুটি মাঝামাঝি পর্যায়ে আছে, তাই এখানে তুমি এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিতে পারো, তাহলে বেশ ভালো হয়। যদিও বা হেড জিনিসটা না অটোমেটিক্যালি মাঝখানে চলে আসে, তুমি যখন কোড করবা তখন দেখবা। তো যাই হোক, এটাতে যদি অ্যালাইন করে দিই তাহলে আরো ভালো হবে, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, ঠিক আছে? অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, এইটাও কিন্তু আমাদের অ্যালাইন ইকুয়াল টু সেন্টার করে দিতে হবে। কি করতে হবে? অ্যালাইন, ALIG, অ্যালাইন, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। ওকে, এটাও অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, এটা অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, এটা হচ্ছে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। এখানে আরো একটা জিনিস, সেটা হলো যে দেখো তো এখানে এই ডেটাটা কয়টা রো মিলে রয়েছে, কয়টা রো এর অংশ জুড়ে রয়েছে। একটু জুম করো এই জায়গাতে, তাহলে দেখতে পাবা যে এই অংশটা হলো একটা রো, এই অংশটা কিন্তু একটা রো দেখা যাচ্ছে। এইটুকু হলো একটা রো, এইটুকু হলো একটা রো।
তো আমি আমার স্টুডেন্টদের যেটা বলি যে এই টাইপের কোশ্চেন সলভ করার সময় তোমরা ইনকমপ্লিট লাইন গুলাকে কমপ্লিট করে দিবা। ইনকমপ্লিট লাইন বলতে বোঝানো হচ্ছে, দেখো তো এই যে এই অংশটা, ঠিক আছে, এই অংশটা। তো আমি অন্য কালার পেন দিয়ে একটু দেখাই দিই। এইটুকু হচ্ছে যে আমাদের ইনকমপ্লিট লাইন ছিল, এটাকে দেখো মনে মনে আমরা কমপ্লিট করে দিলাম। আচ্ছা, বাস্তবিক পরীক্ষার প্রশ্ন লিখবা না এইভাবে, আমি জাস্ট হলো বোঝানোর জন্য তোমাদেরকে বললাম আর কি। তাহলে এখন দেখো তো এই এইচপি একটা কলামের জায়গা, দুইটা কলামের জায়গা, তিনটা কলামের জায়গা জুড়ে রয়েছে। তাহলে এই এইচপির জন্য এখানে রো, সরি, এই এইচপি একটা রো এর জায়গা, এই এইচপি একটা রো এর জায়গা, এই এইচপি একটা রো এর জায়গা জুড়ে রয়েছে। তার মানে তিনটা রো এর জায়গা জুড়ে এই এইচপিটা রয়েছে, তাই না? তাহলে তিনটা রো এর জায়গা, সেই জন্য এখানে আমাদের বলতে হবে যে রো স্প্যান ইকুয়াল টু হলো 3, রো স্প্যান ইকুয়াল টু 3। ওকে, রো স্প্যান ইকুয়াল টু 3। ওকে, একইভাবে এটাও যদি খেয়াল করি, এটাও রো স্প্যান হয়েছে 3, এটাও রো স্প্যান হয়েছে 3, এটাও রো স্প্যান হয়েছে 3। আবার যদি কলাম বরাবর ইনকমপ্লিট লাইন গুলোকে কমপ্লিট করি, দেখো এই যে কম্পালসারি, এটাকে যদি আমরা খেয়াল করি, এতটুকু হলো একটা কলামের জায়গা, এতটুকু একটা কলামের জায়গা, এতটুকু একটা কলামের জায়গা। তো টোটাল কলামের জায়গা কয়টা? 3টা। এই দেখো এতখানি, তারপরে এতখানি, তারপরে এতখানি। তো তিনটা কলামের জায়গা জুড়ে কে রয়েছে? কম্পালসারি রয়েছে। তাহলে এখানে কল স্প্যান হয়েছে। যদি কলামের সংখ্যা বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে কল স্প্যান হয়। দেখো তো তিনটা কলাম জায়গায় রয়েছে, তাই এখানে কল স্প্যানের ভ্যালু হবে হচ্ছে 3। কল স্প্যান হবে 3। ওকে, কি লিখবো? কল স্প্যান ইকুয়াল টু 3। ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি বাম পাশের পিকচারটা আবার একটু খেয়াল করো, এই ইনকমপ্লিট লাইনটা মনে মনে কমপ্লিট করে দিলাম, ইনকমপ্লিট লাইনটা মনে মনে কমপ্লিট করে দিলাম। তাহলে এটা হলো একটা, একটা, দুইটা, তিনটা। তাহলে এই ইমেজটা দেখো তিনটা জায়গা জুড়ে রয়েছে, মানে তিনটা রো এর জায়গা জুড়ে। এইটুকু হলো একটা রো, এই দেখো এইটুকু হলো একটা রো এর জায়গা, এইটুকু একটা রো এর জায়গা, এইটুকু একটা রো এর জায়গা। মানে এক্স অক্ষ বরাবর যেগুলো হিসাব করা হয় এগুলোকে রো, আর ওয়াই অক্ষ বরাবর যেগুলো আসে সেগুলো কলাম। যেমন এই যে আইডি একটা কলাম, এই যে স্টোরি নাম একটা কলাম, এই যে এটা বাংলা একটা, এটা একটা, এটা একটা, এরকম। তাহলে এখানে আমরা কি লিখে দেবো? এখানে লিখে দেবো যে রো স্প্যান, রো স্প্যান ইকুয়াল টু 3। ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে যে রো স্প্যান, কল স্প্যান এই জিনিসগুলা ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে পরীক্ষা আসতে পারে এবং আসার সম্ভাবনা অনেক বেশি। বিগত বছরে বেশ কয়েকবার এসেছে। এখানে টেবিল 1 এর এইচটিএমএল কোড লিখতে বলেছে, মানে এই যে 1 নাম্বার টেবিল, এটা হলো কোড লিখতে হবে। এখানে বলে দিই আমি, আইডি এবং অর্গানাইজেশন এই দুইটা হলো হেড, আর নিচে যেগুলো রয়েছে এগুলো সবগুলো ডেটা। এই ডেটার মধ্যে একটা অংশ আছে সেটা হলো ছবি, মানে টেবিলের মধ্যে আবার ছবি আছে, বুঝছো? টেবিলের মধ্যে ছবি, আবার ছবিটা আবার আরেক ঝামেলা অবস্থায় রয়েছে যে এখানে রো স্প্যান অবস্থায় আছে, তাই না? তাহলে প্রথমে কি করব? প্রথমে হচ্ছে যে আমরা একটা টেবিল এর এইচটিএমএল কোড শুরু করলাম। তাহলে এইচটিএমএল দিলাম, তারপর হেড দিলাম। হেডের মধ্যে ধরো আমরা একটা টাইটেল লিখলাম, টিআইটিএল এর টাইটেল দিলাম টেবিল 1, নাম দিলাম টেবিল 1। ওকে, এখন এটাকে ক্লোজ করলাম, টাইটেলকে ক্লোজ করলাম। এখন শুরু করে দিলাম বডি। ঠিক আছে। বডির মধ্যে প্রথম যে অংশটা লিখতে হবে, এটা যেহেতু টেবিল শুরু হচ্ছে বা টেবিল করতেছি, তাহলে আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হবে তার নাম হলো টেবিল ট্যাগ। টেবিলের ভিতরে সেল স্পেসিং, ওকে, সেল স্পেসিং ইকুয়াল টু 0। ঠিক আছে। এটা কারণ মানে হলো যে এই বক্সের মধ্যে একটা কোনো একটা বক্স সৃষ্টি হবে না। বক্সের ভিতরে, বক্সের মধ্যে, এই যে আমি বুঝাই দেই একটু, ধরে নাও এই বায়োলজি, আমি যদি সেল স্পেসিং 0 না দিতাম তাহলে এরকম একটা বক্স আসতো। ওকে, এবং এই দুটা বক্সের মধ্যে দেখো তো একটা স্পেস আছে, এই যে এতখানি স্পেস আছে, এই স্পেসটাকে বলা হচ্ছে হলো সেল স্পেসিং। তো এই সেল স্পেসিং এর ভ্যালু যদি 0 করে দিই তাহলে এই যে নীল কালারের, সবুজ কালারের বক্সটা, এটা কিন্তু দেখা যাবে না। বুঝতে পারলাম? এটা হলো এই কালো দাগের সাথে মিশে যাবে। ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এরকমই থাকে, যেমনটা আমি লিখেছি, এরকম বক্সের মধ্যে বক্স কিন্তু থাকে না সাধারণত। তাই সেল স্পেসিং 0 দিতে হবে। মানে যেহেতু বক্সের মধ্যে বক্স থাকে না, তাই সেল স্পেসিং 0 দিতে হবে। যদি থাকতো তাহলে দিতে হতো না। তো যাই হোক, এরপরে টেবিলের বর্ডার, কালো দাগের অংশটা, তাহলে এই বর্ডারের ভ্যালু
হবে হচ্ছে কি 1। ওকে, সাধারণত এটা 1ই হয়ে থাকে। যদি এর থেকে মোটা বা তোমার কাছে মনে হয় যে এটা বেশ মোটা রয়েছে, তাহলে 2 দিতে পারো বর্ডারের ভ্যালু, অথবা 3 দিতে পারো। আচ্ছা, এখন এটা আমাদের টেবিল অংশ গেল। টেবিলের মধ্যে মনে রাখবা এটা সবসময় রো ওয়াইজ কাজ করে। ওকে, প্রথম রো হলো এটা, দেখো প্রথম রো আইডি, এবং আইডির পাশে রয়েছে অর্গানাইজেশন পিকচার। এই রোটা কমপ্লিট হওয়ার পরে নিচের এই রোটা আসবে, ঠিক আছে, তারপরে তার নিচেটা, তারপরে তার নিচেটা। তো টেবিল রো এর মধ্যে প্রথমে দেখো তো যে অপশনটা আছে সেটা কিন্তু একটা হেড, এটা তাহলে কি টেবিল হেড। আচ্ছা, এখন এই টেবিল হেডের মধ্যে দেখো আইডি লেখা আছে। আসলে এই পিকচারটা যখন হচ্ছে যে কোনো কম্পিউটার কম্পোজ হয়, তখন দেখবা, মানে আমি যেখান থেকে নিয়েছি এই কোশ্চেনটা তোমাদের সাজেশন থেকে, এটা হলো মিডিলে ছিল, বুঝছো, মানে এই আইডিটা মাঝখানে ছিল। তাই এখানে আমরা এটাকে অ্যালাইন অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিয়ে দিতে পারি, ঠিক আছে। এই সেন্টার দিলেই মানে হচ্ছে যে দিতেই হবে এই জায়গাতে এই প্রশ্ন অনুসারে তা কিন্তু না, বাট এখানে এই যে দেখো কম্পালসারি যেটা রয়েছে সেখানে অ্যালাইন ইকুয়াল টু সেন্টারতে কিন্তু দিলে বেশি ভালো, বা দেওয়া বাধ্যতামূলক। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে না তাই এটা দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, যেটা বোঝা যাবে সেটা দিবা। তো আমি এটা যেখান থেকে নিয়েছি সেখানে ছিল, মানে এটা মাঝখানে ছিল বিধায় আমি এখানে দিয়েছি। আমার এখানে কি বলবো, এটা হলো আসলে হাতে লেখা হয়েছে, তো তাই আইডিটা এখানে পুরো জায়গা জুড়ে, এই যে দেখো পুরো জায়গা জুড়ে মনে হচ্ছে না। তো অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। এখন এখানে যে ডেটাটা আছে, মানে হেডটা আছে, সেটা হলো আইডি, ঠিক আছে। আইডি লেখার পরে এই হেডটা আমাদের কমপ্লিট হয়ে গেল, তাই আমরা এটাকে কি করলাম, ক্লোজ করে দিলাম। ওকে, এরপরে দেখো তো দ্বিতীয় হেড রয়েছে, দ্বিতীয় হেড রয়েছে অর্গানাইজেশন পিকচার। এটা ধরে নিলাম যে পুরো এলাকা জুড়ে রয়েছে, ধরে নাও যে পুরো এলাকা জুড়ে রয়েছে, তাহলে এখানে অ্যালাইন সেন্টার দিলাম না, সেই জন্য তাহলে এখানে লিখবো কম অর্গানাইজেশন পিকচার, অর্গানাইজেশন পিকচার, ঠিক আছে। এখন এটাকে কি করলাম, আমরা ক্লোজ করে দিলাম। ওকে, ক্লোজ করার পরে দেখো তো এই পুরো রোটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এই পুরো রোটা কমপ্লিট হয়ে যাওয়ার কারণে এখানে টেবিল রো দিয়ে দিলাম। এরপরে দ্বিতীয় রো যে শুরু হলো, দ্বিতীয় রোতে দেখো এই যে এটা হলো 2 নাম্বার। 2 নাম্বার রোতে প্রথম ডেটা কি 01, টেবিল ডেটা। এই টেবিল ডেটার মধ্যে প্রথম যে অংশটা রয়েছে সেটা হলো 01, তাই না, 01। এখন 01 যদি হয় তাহলে টেবিল ডেটাটা ক্লোজ করে দিলাম টিটি দিয়ে। তারপরে দেখো তো এটার পাশে কিন্তু এই ইমেজটা আছে, ভালো করে বুঝো, এটার পাশে মানে 01 এর পাশে ইমেজটা আছে। 01 এর পাশে 02 নাই, 02 এর পাশে 03 যে এটা কিন্তু নাই, মানে এক কথায় নিচ বরাবর আসবে না, ডান দিক বরাবর যাবে এটা। তাহলে দেখো তো এখানে টেবিল ডেটা দিলাম, টেবিল ডেটার মধ্যে আমাদের কি আছে, ইমেজ আছে। তাই ইমেজ লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় সেটা কি ইমেজ সার্চ, IMG সোর্স, ইমেজ সোর্স। আচ্ছা, এরপরে লিখতে হয় সেই ইমেজের নাম। দেখো তো এখানে নাম দেওয়া আছে org.jpg, এটা হবে org.jpg। যদি এটা প্রশ্নে হাইট ওয়াইড দেওয়া থাকে তাহলে এটা অবশ্যই উল্লেখ করতে হবে। তো এখানে দেখো তো ওয়াইড দেওয়া আছে WIDTH, ওয়াইড। কি করবো, ওয়াইড হলো হচ্ছে যে 100, এবং হচ্ছে যে হাইট, HEIGHT, হাইট ইকুয়াল টু 100, ঠিক আছে। তো দেখো তো আমরা পুরো অংশটা কি করলাম, ইমেজের জন্য ব্যবহার করলাম, পুরো অংশটা ইমেজের জন্য ব্যবহার করলাম। এখন এরপরে এই ইমেজটা কিন্তু শেষ হয়ে গেছে, তাই না। তাহলে এখানে আমরা কি করবো, /TT দিয়ে দেবো। তোমরা হয়তো ভাবছো যে ইমেজের জন্য এই জিনিসটা লিখে দিলে কোডটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু না, এখানে একটা মিস্টেক আছে। কি মিস্টেক আছে, এই ইমেজটা দেখো তো 3টা রো মিলে রয়েছে না, কয়টা রো মিলে রয়েছে, 3টা রো। তাহলে এই ক্ষেত্রে 3টা রো এর জায়গায় কি এখানে আমরা বলেছি রো স্প্যান হয়েছে, সেটাকে বলেছি, বলে নাই কিন্তু। এই জন্য টেবিল ডেটার মাঝখানে কি লিখে দিতে হবে, রো স্প্যান। তাহলে এইটাকে মিশায় আমি এখানে লিখে দিলাম টেবিল ডেটা, তারপরে ROWSPN স্প্যান ইকুয়াল টু মান কত, 3, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এখানে ইমেজ এর যে কোড সেটা লিখলাম। এখন এটা টেবিল ডেটাটাও কমপ্লিট হয়ে গেল, তাই ক্লোজ করে দিলাম। এখন পুরো রোটা কমপ্লিট হয়ে গেল, এখানে চলে এসেছে, পুরো রোটা কমপ্লিট হয়ে গেছে। তাই এখানে আমরা কি করবো, এখন
টেবিল রো যেটা এটা কমপ্লিট করে দাও। তাহলে দেখো তো এখানে টেবিল রো শুরু হয়েছে, এখানে সে টেবিল রোটা শেষ হয়েছে। এর মধ্যে দুইটা ডেটা ছিল, এখান থেকে এত দূরে একটা ডেটা, এখান থেকে এত দূরে একটা ডেটা। আর এক নাম্বার যেটা মানে হেডের যেটা, সেখানে দুইটা ছিল, এতটুকু একটা ছিল, এতটুকু একটা ছিল, এবং পুরো রোটা এতখানি ছিল। তাহলে আমাদের দেখো দুইটা রো কিন্তু কমপ্লিট হয়ে গেল এই ইমেজের পিকচার সহ। এরপরে হলো 3 নাম্বার, মানে এই যে দেখো যেটাতে 2 লেখা আছে। ওকে, তো এই জিনিসটা আমি একটু এই পাশে করছি। এই জিনিসটা আমি এই পাশে, দেখো তো টি আর দিলাম। এখন কি দেবো, টি মানে টেবিল ডেটা। টেবিল ডেটার মধ্যে লিখবো হচ্ছে যে 2, মানে 0 2, তারপরে টেবিল ডেটাটা ক্লোজ করে দেবো। এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা, যে 0 2 এর পরে আবার মনে হচ্ছে যে এই ছবিটা আছে। আসলে কিন্তু এই ছবিটা কিন্তু একবার কাজ হয়ে গেছে, মানে কোডের কাজ যদি একবার হয়ে যায় দ্বিতীয়বার আর কোডের কাজ করতে হয় না। তার মানে 0 2 পরে কিন্তু আর কেউ নাই, এক কথায় আমাদের এই রোটা কমপ্লিট হয়ে গেল। তাহলে 0 2 পরে রোটাকে ক্লোজ করে দেবো। এরপরে 3 নাম্বারটাকে শুরু করবো 0 3, এরপরে কিন্তু আর কেউ নাই, ওটাকেও আমাদের ক্লোজ করে দিতে হবে। দেখো তো এখানে টেবিল রো, এটাকে ক্লোজ করে দিলাম। তারপরে টেবিল রো শুরু হলো, দেখে লিখলাম টেবিল ডেটা, সেই টেবিল ডেটার মধ্যে 0 3 লিখলাম। তারপর টেবিল ডেটাটাকেও ক্লোজ করে দিলাম, তারপর টেবিল রোকেও ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন যদি পুরো টেবিলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই টেবিলকে আমাদের ক্লোজ করতে হবে। ঠিক আছে, দেখো তো স্ল্যাশ টেবিল, এটা দ্বারা আমরা টেবিলটাকে ক্লোজ করলাম। টেবিল ক্লোজ করার উপরে দেখো তো বডি আছে, তাহলে আমাদের বডিকেও ক্লোজ করে দিতে হবে। ওকে, POD বডি। এবং এখানে সবার লাস্টে দেখো HTML, যেটা এই HTML কে ক্লোজ করতে হবে, HTML কে ক্লোজ করতে হবে। তাহলে এইভাবে পুরো কোডটা আমাদের কমপ্লিট করতে হবে। এখানে একটা জিনিস ছোট অংশ মিসিং হয়ে গেছে, হেড লিখেছিলাম, এই হেডটা এখানে ক্লোজ করতে ভুলে গেছিলাম, এটাকে আমরা ক্লোজ করে দিই। ঠিক আছে, হেড মানে হেডার অপশনটা বডির আগে ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে তোমাদের HTML কোড প্রথম টেবিলের। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো দৃশ্যকল্প একাই সিদ্ধান্ত যৌক্তিকতা, মানে ওরা যে আপডেট করতে চেয়েছে এটা যৌক্তিক কিনা। কথা সত্য, তুমি ব্যাকডেটেড জিনিস ইউজ করবা, তাহলে আপডেট না করলে তো ইউজার মানে স্যাটিসফাইড হবে না, তাই এটা যৌক্তিক। এখন যৌক্তিক যৌক্তিক লেখার পরে কি দিবা, তুমি বলবা যে হ্যাঁ এটা যৌক্তিক, এর কারণ হচ্ছে যে আগে যেটা ছিল ওটা খারাপ ছিল এবং খারাপের বৈশিষ্ট্যগুলো দিবা। আর বর্তমানে আপডেট করা জরুরি, কারণ হচ্ছে যে এটা ডাইনামিক করার প্রয়োজন, ডাইনামিকে এই সুবিধাগুলো পাওয়া যায় যেগুলো আমি সৃজনশীল প্রশ্নের প্রথমে বলেছিলাম, অথবা তোমার মূল বইয়ের ওইগুলো সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে জাস্ট খালি একটু রিডিং লিখে দিলেই হয়ে গেল। এরপরে দেখো ক্রেতাদের মতামত গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ। ক্রেতারা কি বলেছিল মতামত গ্রহণে, এই যে দেখো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট কথা, মতামত গ্রহণ। মতামত গ্রহণ মানে কি জানো, কমেন্ট করা। কমেন্ট করলে সেটা তো কোথাও গিয়ে সেভ হয়ে থাকতে হবে, তার মানে একটা স্টোরেজ দরকার। আর এই স্টোরেজটাই হলো একটা ওয়ান কাইন্ড অফ ডেটাবেস। বুঝতে পারলাম, তোমরা কেউ লিখলো ভেরি গুড, খুব ভালো, আপনাদের সাথে দেখা করতে চাই, কোথায় হচ্ছে যে আপনাদের আউটলেট আছে, তারপর হচ্ছে কোথায় এই ড্রেস গুলা অফলাইনে গিয়ে দেখতে পাওয়া যাবে। তো যাই হোক না কেন, এই জিনিসটা হচ্ছে যে মতামত গ্রহণ বা কমেন্ট সেকশন, মানে এটা তো কোথাও গিয়ে সেভ হতে হবে, জায়গা লাগবে, আর এই জন্য দরকার হলো ডেটাবেস। ঠিক আছে, মতামত গ্রহণের প্রয়োজনীয়তা, তার মানে মতামত গ্রহণটা এটা করলে ব্যবসা ভালো হবে। আবার এটার জন্য কি করতে পারবো আমরা, ডেটাবেস সেট করতে হবে। ডেটাবেস সেট করতে হলে এটাকে কি করতে হবে, ডাইনামিক ওয়েবসাইটে নিয়ে যেতে হবে। আর ডাইনামিক ওয়েবসাইটে এই সুবিধাগুলো পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে তোমরা এটাকে সলিউশনটা অ্যাসাইন করে দিবা। মানে এই দুটো হলো থিওরি, আর নিচের গুলো হলো কোড। দেখো এখানে বলা হয়েছে টেবিল 1 এর কোড লিখো, যেখানে পিকচারে ক্লিক করলে অর্গানাইজেশনে ঢুকবে। মানে ব্যাপারটা কিন্তু মজা, তাই না? যে এখানে অলরেডি কিন্তু জাস্ট খালি পিকচার আছে, দেখো এখানে জাস্ট খালি পিকচার আছে, তার মানে শো করবে পিকচারটা। কিন্তু বলেছে না, পিকচারে ক্লিক করলে আবার অন্য আর একটা জায়গাতে যাবে, মানে অন্য পেজে যাবে। তো সাধারণত লেখা থাকে একটা, ধরুন ফেসবুক লেখা আছে, তো ওটাকে নিচে আন্ডারলাইন করা আছে, নীল কালারে দেওয়া আছে, তো ওটাকে ক্লিক করলে ধরুন ফেসবুক ওয়েবসাইটে গেল, www.facebook.com, এই ওয়েবসাইটে চলে গেল। কিন্তু এখন এমন সিস্টেম করতে বলেছে যে পিকচারে ক্লিক করলে যাবে। তার মানে ভালো করে বুঝো, এতদিন যা করেছো সেটা হচ্ছে যে লেখাকে হাইপার লিঙ্ক করা ছিল, মানে ফেসবুক লেখা ছিল ওইটাকে হাইপার লিঙ্ক, কিন্তু এখন ইমেজটাকে হাইপার লিঙ্ক করতে হবে। কাকে করতে হবে, ইমেজটা। তাহলে আমাদের এখানে হাইপার লিঙ্কের মাঝখানে লেখা না রেখে হাইপার লিঙ্কের মাঝখানে কি করতে হবে, ইমেজটা সেট করতে হবে। ভালো করে বুঝো, হাইপার লিঙ্কের মাঝখানে ইমেজ সেট করতে হবে। ঠিক আছে,
তো আমাদের এখানে যেহেতু কোডটা দেওয়াই আছে, তাহলে আমরা এটাকে এডিট করি, আমাদের সেজন্য আরো ভালো হবে। তো এই যে দেখো এখানে কি করা আছে, ইমেজ যেটা, এই যে ইমেজ, এই যে এই অংশটা হলো সেই ইমেজ। তো আমি কি বললাম, এই ইমেজ অংশটা কার মাঝখানে থাকবে, হাইপার লিঙ্কের মাঝখানে থাকবে। তারপর ইমেজের আগে হলো হাইপার লিঙ্কের ট্যাগ, এবং ইমেজের শেষ হওয়ার পরে কি করতে হবে, হাইপার লিঙ্কের ট্যাগ ব্যবহার করতে হবে। তো ইমেজের আগে যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা আমি দেখাই দিই। আসলে এখানে আমি রাফ করে দেখাচ্ছি, বুঝছো, মানে রাফ করে বলতে বোঝানো হচ্ছে যে এটার উপরে জাস্ট খালি কি হবে সেটা, বা এটার আগে। তো এটার আগে যেটা হবে, নীল কালি লাল কালি লিখছি, সেটা হলো এ, এ মানে অ্যাঙ্কর ট্যাগ, এইচ রেফ মানে হাইপার রেফারেন্স, ঠিক আছে। এখন হাইপার রেফারেন্সের পরে লিখতে হবে এইচটিটিপিএস কোলন তারপরে স্ল্যাশ, ঠিক আছে, কোলন তারপরে স্ল্যাশ, তারপরে হচ্ছে যে তারপর হলো ডাব্লু ডাব্লু ডট, এখানে কোন কোথায় যাবে, অর্গানাইজেশন ডট কম, ঠিক আছে। তাহলে ও আর অর্গানাইজেশন, অর্গানাইজেশন ডট কম, এই ওয়েবসাইটে যাবে, ঠিক আছে। এখন এই যে দেখো অ্যাঙ্কর ট্যাগটা এখান থেকে শুরু হলো, এখানে এসে কি হয়ে গেল, শেষ হয়ে গেল। ওকে, এখানে এসে শেষ হয়ে গেল। এখন মানে অ্যাঙ্কর ট্যাগটা এখানে স্টার্টিং যেটা ছিল সেটা ক্লোজ হলো কেবল, কিন্তু এটার পুরোটা মিলে হলো ওপেনিং ট্যাগ, বুঝছো। এই ওপেনিং ট্যাগে এর ভিতরে থাকবে হলো ইমেজ অংশটা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজিং করতে হবে, মানে এক কথায় এন্ড করতে হবে, বুঝতে পারলাম। তাহলে এই যে এটার আগে হলো এই অ্যাঙ্কর ট্যাগটা সেট করে দিব, তারপরে ইমেজের পুরো লাইন যা ছিল তাই, তারপরে এ ট্যাগকে ক্লোজ করে দিলাম। তাহলে এইটাই হলো হচ্ছে যে আমাদের এই 4 নাম্বার টেবিল। তো এরপর হলো 5 নাম্বার টেবিল, মানে 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে, টেবিল 2 এর কোড, এবার 2 নাম্বার টেবিলে কোড করতে হবে। তো বেশি সময় লাগবে না, জাস্ট 2 মিনিট সময় লাগবে। দেখো আমি কিভাবে এটাকে কোড করে দিচ্ছি। এখানে যে টেবিলটা ব্যবহার করা হয়েছে, ওই টেবিলটা এই অংশটা রেখে দিলাম, কারণ একই জিনিস সেম জিনিস বারবার, যেহেতু এটা 2 নাম্বার টেবিল তার নাম দিলাম হলো 2। এখন টেবিল 2 এর মধ্যে স্টুডেন্ট নেম আছে, সেটা হলো টেবিল হেড স্টুডেন্ট নেম, ঠিক আছে। স্টুডেন্ট নেম লেখার পরে এখন টেবিল হেডটাকে ক্লোজ করে দিলাম। তারপরে আছে হলো কম্পালসারি টেবিল হেড, এটা হলো অ্যালাইন, এল আই জি এন, অ্যালাইন, ওই যে দেখো লেখা আছে অ্যালাইন, এটা অ্যালাইন ইকুয়াল টু কত লিখবো, সেন্টার, সি এন টি আর। এর পাশাপাশি দেখো তো এটাকে কল স্প্যান করা হয়েছে, কল স্প্যানের ব্যাখ্যা আমি আগেই দিয়েছি 3, তাহলে এটা কিন্তু টেবিল হেডের মধ্যে লিখতে হবে, তাই কল স্প্যান ইকুয়াল টু 3, ঠিক আছে। তারপরে এখানে লিখতে হবে সেই অংশটা, যে কম্পালসারি, কম্পালসারি, ওকে। এখন সেটাকে কি করলাম, আমরা টেবিল হেডটাকে ক্লোজ করে দিলাম। এরপরে দেখো তো আরেকটা অপশন আছে, সেটা এই মানে হেড আছে, সেটার নাম হলো অপশনাল, অপশনাল, আচ্ছা, এটাকে আমরা ক্লোজ করে দিলাম, ওকে। এখন হলো এইচপির ব্যাপারটা, মানে দ্বিতীয় রো, এই রোটাকে যেহেতু শেষ হয়েছে তাই আমরা আগে স্ল্যাশ টিআর দিয়ে দিলাম। এখন আবার হচ্ছে যে নতুন রো টিআর দিয়ে শুরু করলাম। এখন এখানে দেখো তো রো স্প্যান ঘটেছে, তাই না। তাহলে টেবিল ডেটা দেওয়ার পরে আমরা লিখবো রো স্প্যান, ওকে। এবং এটা মাঝামাঝি সেন্টারে রয়েছে, তাই এখানে কি লিখবো আমরা, সেন্টার। তাহলে এল আই জি এন, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, ঠিক আছে। আরেকটা জিনিস যদি করো তাহলে এখানে আরো ভালো হবে, বা কখনো কখনো করতেই হয়। দেখো এক্স অক্ষ বরাবর যদি মাঝে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যালাইন, আর ওয়াই অক্ষ বরাবর মাঝে থাকলে সেটাকে বলা হয় ভ্যালাইন, ওকে। যেহেতু এটা ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ দুটোর মাঝে রয়েছে, তাই আমরা এটাকে অ্যালাইন সেন্টার করতে পারি, এবং এর পাশে ভ্যালাইন, ভিএলআইজিএন, ভ্যালাইন ইকুয়াল টু মিডল করে দিতে পারি, ঠিক আছে, মিডল। এটা করলে বেশি ভালো হয়, এবং কখনো কখনো এটা করা লাগে। তাহলে টেবিল ডেটা লিখলাম, এখন এর পাশে লিখবো হচ্ছে এইচপি, কি লিখবো, এইচপি, ঠিক আছে। স্ল্যাশ টেবিল ডেটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এরপরে এখানে রো স্প্যান লেখার পর আর কিছু লিখি নাই, আসলে রো স্প্যান এখানে 3 হবে, এই যে দেখো 3, ঠিক আছে। এরপরে দেখো তো বাংলা রয়েছে না, টেবিল ডেটা, টেবিল ডেটা, টেবিল ডেটার পাশে কি লিখবো, রো স্প্যান ইকুয়াল টু, এটাও হচ্ছে 3টা রো মিলে হয়েছে, এটাও হচ্ছে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার হয়েছে, ওকে। এটাও হচ্ছে ভ্যালাইন, ভ্যালাইন ইকুয়াল টু মিডল হয়েছে, ঠিক আছে, মিডল হয়েছে।
এবং এটা এইচপি, এটা হচ্ছে কি বললাম, ইংলিশ, ইএনজি, ইংলিশ না বাংলা, সরি এটা হলো বাংলা, বাংলা। কি করলাম, এটাকে টেবিল ডেটাটাকে ক্লোজ করে দিলাম। ওকে, তারপরে রয়েছে হলো ইংলিশ টেবিল ডেটা। টেবিল ডেটা হচ্ছে রো স্প্যান। আচ্ছা, এই জিনিসটা আমি এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম, মানে বুঝতে পারবো যে একই জিনিস। রো স্প্যান 3, অ্যালাইন সেন্টার, ভ্যালাইন এত, তারপরে হচ্ছে কি লিখতে হবে, ইংলিশ, ইএনজি এলআইএসএইচ স্ল্যাশ টেবিল ডেটা। তারপরে আবার দেখো তো টেবিল ডেটা শুরু করলাম আমরা। এই টেবিল ডেটার মধ্যে, এই টেবিল ডেটার মধ্যে এইখান থেকে এখানে, এখান থেকে এখানে একই জিনিস। এবং এটা কার জন্য, এটা হলো আইসিটির জন্য, স্ল্যাশ টেবিল ডেটা দিলাম। ওকে, একই জিনিস তো বারবার এই জন্য লিখতেছি না। তারপরে দেখো যেটা রয়েছে সেটা হলো ফিজিক্স। ঠিক আছে, মানে প্রথম অংশটা দেখো তো, প্রথম অংশটা সেটা কি, ফিজিক্স। তাহলে এখানে লিখবো হলো পিএইচআই ফিজিক্স, লেখার পরে স্ল্যাশ টেবিল ডেটাতে ক্লোজ করে দিলাম। ওকে, যেহেতু আমাদের পুরো রোটা কমপ্লিট হয়ে গেছে, দেখো এতদূর পর্যন্ত চলে আসছি, তাহলে আমরা কি করব, স্ল্যাশ টেবিল রো এটাও ক্লোজ করে দেবো। বুঝতে পারলাম? এখন যদি একটু খেয়াল করো যে দ্বিতীয় রো এর কথা যখন বলবে, দ্বিতীয় রোতে কিন্তু ম্যাথ আছে, এইগুলা কিন্তু নাই। কেন? এগুলা কাজ হয়ে গেছে যে, সেজন্য এগুলা লিখতে হবে না। তো দ্বিতীয় রোতে ম্যাথ আছে, আর তৃতীয় রোতে বায়োলজি আছে। তাহলে এখানে আমরা আবার কি করলাম, টেবিল রো দিলাম, এখানে টেবিল ডেটা, টেবিল ডেটার মধ্যে লিখবো হচ্ছে ম্যাথ। ঠিক আছে, তো স্ল্যাশ টেবিল ডেটা দিলাম, তারপর টেবিল রো দিলাম। এখানে কি করব, টেবিল ডেটা, ম্যাথের পরে কি বায়োলজি, তাই না? এটাকে ক্লোজ করে নিই আমরা, ক্লোজ না করলে পরবর্তী রো শুরু করতে পারবো না। টেবিল রো, তারপর টেবিল ডেটা, এখানে হচ্ছে বায়োলজি। ঠিক আছে, বায়োলজি। ওকে, স্ল্যাশ টেবিল ডেটা। আচ্ছা, এখন এটাকেও ক্লোজ করে দিতে হবে। দেখো তো, এই যে টেবিল রো, এটাকেও ক্লোজ করে দিলাম। এটা এতটুকু, এটা তো দাগ দেওয়াই আছে। এখন টেবিলটা ক্লোজ হয়ে গেছে, তাই এইটা ক্লোজ করার পরে আমাদের যে জিনিসগুলো লিখতে হবে এগুলো পাশে লিখে দিচ্ছি। এগুলো পরে লিখতে হবে টেবিল, যেহেতু টেবিলটা শেষ হয়েছে, তারপরে লিখতে হবে হলো বডি। ঠিক আছে, বডিটা শেষ হয়েছে, তারপরে লিখতে হবে হলো এইচটিএমএল, এইচটিএমএল। বুঝছো? এইভাবে তাহলে পুরো কোডটা আমরা কমপ্লিট করতে পারবো। এখন দেখো লাস্টের যে প্রশ্ন, সেটা বলেছে টেবিলটি সারিকে কলাম এবং কলামকে সারি করার, কনভার্ট করার কোড লিখতে হবে। তো আমি জাস্ট খালি ওই টেবিলটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা সারিকে কলাম এবং কলামকে সারি কোডটা নিজে করবা। আচ্ছা, তো এটার জন্য আমি একটা পন্থা অবলম্বন করি। তোমাদের যদি এটা পছন্দ হয় তাহলে তোমরা এটা করতে পারো, কিন্তু এটা যদি করো তাহলে কখনো ভুল হবে না, কোনোদিনও ভুল হবে না কোনো জিনিসে। যেমন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, মানে প্রত্যেকটা বক্সে নাম্বার 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, মানে পেন্সিল দিয়ে কোশ্চেনে করতে পারো অথবা রাফ করতে পারো। 16, তারপর 17, তারপর হচ্ছে 18, তারপর 19, তারপর হলো 20। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কলাম কয়টা আছে। কলাম আছে 1, 2, 3, 4, 5টা কলাম আছে। তাহলে আমাদের সারি হবে 5টা। ঠিক আছে, আমাদের মনে হয় এত বড় টেবিল লাগবে না, এদিকে সারি হবে 5টা। দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। আর রো আছে 1, 2, 3, 4টা। ঠিক আছে, রো আছে 4টা, তাহলে আমাদের এখানে কলাম হবে 4টা। ঠিক আছে, এই যে দেখো 1, 2, 3, 4টা, তার মানে সারি রয়েছে কয়টা, সারি ওখানে ছিল হচ্ছে 5টা, সারি ছিল, সরি সারি ছিল 4টা। তাহলে এখন কলামের মান হয়ে যাবে 4টা। ঠিক আছে, আর কলাম ছিল হচ্ছে যে 5টা, তাই সারির মান হয়ে যাবে 5টা। এটাকে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, চারটা সারি, 5টা সারি। ঠিক আছে, এখন হচ্ছে নাম্বার বসানো। ঠিক আছে, দেখো তো নাম্বার কিন্তু ডান দিক বরাবর দিয়েছে 1, 2, 3, 4 এক্স অক্ষ বরাবর, এদিকে 1, 2, 3, 4 এইভাবে দিয়েছে, কিন্তু এখন আসতে হবে নিচের দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তারপর 16, 17, 18, 19, 20।
ওকে, এইভাবে দিয়ে দিলাম। এখন বলো তো স্টুডেন্ট নেম কত ঘরে আছে? এক নাম্বার ঘরে, তাই এখানে লিখবো হলো স্টুডেন্ট নেম, এন লিখলাম, জাস্ট খালি নেম বুঝে নেবে। আচ্ছা, তারপর দেখো কম্পালসারি হলো 2, 3 এবং 4-এ আছে। তা 2, 3, 4 কোথায়? এ দেখো 2, এ দেখো 3, এ দেখো 4। এটা কিন্তু পেন্সিল দেখাবা। এখনোর পরে এই যে 2 এটা মিশাই দিবা, 3 মিশাই দিবা, 4 মিশাই দিবা। ঠিক আছে, ও সরি 4 তো এখানে আছে, তাহলে এখানে কি হবে? কম্পালসারি। ওকে, কম্পালসারি। ঠিক আছে, তারপরে দেখো 5 নাম্বার রয়েছে অপশন, অপশনাল। এই যে এখানে তাহলে অপশনাল, অপশনাল এটা লিখে দিলাম। তারপরে দেখো তো এইচপি হচ্ছে 6, 11, 16। তো 6, 11, 16 কোথায় আছে? দেখো 6, 11 আর হলো 16। তাহলে এই তিনটা জায়গা মিলে রয়েছে কি? এইচপি। তাহলে এই যে দেখো দাগগুলো মিশিয়ে দিলাম, এইচপি হয়ে গেল। বাংলা আছে 7, 12, 17। তাহলে এই দেখো 7, এটা হলো 12, এটা হলো 17। তাহলে এখানে কি লিখতে হবে? বাংলা, বাংলা। আচ্ছা, তারপরটা যদি খেয়াল করো তাহলে এখানে আছে হলো ইংলিশ, এখানে আছে ইংলিশ। তারপরটা যদি খেয়াল করো দেখবা 9, 14 আর 19। এই দেখো 9, 14 আর 19 মিলে রয়েছে আইসিটি, এখানে লিখবা আইসিটি। তারপরে দেখো ফিজিক্স, ম্যাথ, বায়োলজি আছে, তাই না? কোনটা কোন ঘরে আছে? 10, 15 আর 20। 10-এ আছে হলো ফিজিক্স, ফিজিক্স। তারপরটা হলো ম্যাথ, তারপরটা কি? বায়োলজি। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমরা ওখানকার যে সারি, সেই সারিটা এখানে কলাম হয়ে গেল, আর কলামটা ওখানকার কলামটা এখানে হয়ে গেল রো। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা দুনিয়াতে যত কঠিনই রো স্প্যান কল স্প্যান আসুক না কেন, এইভাবে যদি তোমরা ট্রান্সফর্ম করো, একটা জিনিসও ভুল হবে না। মনে রাখবা, এদিক বরাবর যদি 1, 2, 3, 4, 5 দাও, তাহলে নিচের দিক বরাবর 1, 2, 3, 4, 5 দিতে হবে। তাহলে এইভাবে তোমাদের কোড করতে কোনো ভুল হবে না। কারণ যা জিনিস শিখালাম এটা ওই জিনিসটার ওই প্রায় ওই জিনিসটাই করতে হবে, কিন্তু একটু অন্য ফরম্যাটে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এবং আমাদের এই কোর্সটা শেষ হলো। তাহলে সবাই ভালো থাকো, তোমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। আল্লাহ হাফিজ।